নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইজার একাডেমি। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করছো বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ভিডিওটি তোমাদের উভয়ের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বেতনে একটা নতুন পরিবর্তন আসতে চলেছে, যেটা পুরো স্যালারি স্ট্রাকচারকে পাল্টে দিতে পারে। তো কী সেই পরিবর্তন এবং তার ফলে আগামীতে আরও কী পরিবর্তন আসতে পারে, তার ভালো খারাপ দিক কী সবই জানবো এই ভিডিওতে। তো এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, 2025 সালের 28শে মে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এখন তোমরা ভাবতে পারো যে 28শে মের আপডেট এত দেরিতে আমি কেন দিচ্ছি। আসলে কদিন আমি এই বিষয়টি নিয়ে আরও নাড়াঘাটা করেছি, সম্পূর্ণ বিষয়টি বুঝে তার সত্যতা জেনে তবে আমি ভিডিওটি বানাচ্ছি, তাই একটু দেরি হলো। যাই হোক, এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন নিয়ে কিছু বিশেষ পরিবর্তন তুলে ধরেছেন। বন্ধুরা, বছরের পর বছর ধরে একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে আসছিল পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলো, অর্থাৎ জুনিয়র কর্মচারী যিনি পরে চাকরিতে ঢুকেছেন, অনেক ক্ষেত্রেই তিনি সিনিয়র কর্মচারী যিনি বহুদিন থেকে কাজ করছে তার সমতুল্য বা তার থেকেও বেশি বেতন পাচ্ছে। এখন তোমরা হয়তো ভাবতেই পারো যে এখানে সমস্যাটা কোথায়। বন্ধুরা, সমস্যা আছে, সেই জন্য ভিডিওটি বানানো। আসলে এই অদ্ভুত পরিস্থিতির পেছনের মূল কারণ হচ্ছে NFM, অর্থাৎ নন ফাংশনাল মুভমেন্ট, যেখানে পরে চাকরিতে ঢুকেও প্রমোশন না পেয়েও সিনিয়র কর্মীর থেকেও বেশি বেতন পাওয়া যেত। ভাবছো তো এটা কিভাবে সম্ভব? हमारे यहाँ ऐसा ही होता है। যাই হোক, তো তোমাদের একটা আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমাদের এক পাশে আছেন রবিবাবু ও অন্যদিকে আছেন সুমনবাবু। রবিবাবু যিনি 2001 সালে মনে করো পুলিশ কনস্টেবল পদে চাকরিতে জয়েন করেছেন ও 2025-এ এসে তার 24 বছর পূরণ হয়েছে এবং এর মধ্যে তার প্রমোশনও হয়েছে ও তিনি এখন বর্তমানে 16 নম্বর পে লেভেলে আছেন। অন্যদিকে সুমনবাবু যিনি 2005-এ পুলিশ কনস্টেবল পদে চাকরিতে জয়েন করেছেন, মানে রবিবাবুর পরে, এবং 2025-এ এসে তার মনে করো প্রায় 20 বছর কমপ্লিট হয়েছে এবং তিনি বর্তমানে পে লেভেল 17 বা 18-এ আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে সম্ভব যে সুমনবাবু পরে চাকরিতে জয়েন করে প্রমোশন না পেয়েও রবিবাবুর থেকে হায়ার পে লেভেলে কীভাবে থাকতে পারেন? দেখো, এর কারণ হচ্ছে যে রবিবাবুর যেটা স্যালারি বৃদ্ধি পেয়েছে না, সেটা তার প্রমোশন বা বলতে পারো তার পদের উপর ভিত্তি করে পেয়েছে। মানে তিনি যখন কনস্টেবল পদে ছিল মনে করো তখন তার পে লেভেল ছিল 12 বা 10 এরকম ছিল। তারপর কনস্টেবল থেকে তিনি ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে আসেন, তখন মনে করো তার পে লেভেল 13 বা 14-তে আসে। তারপর তিনি ASI থেকে মনে করো SI পদে আসেন, মানে সাব ইন্সপেক্টর পদে আসেন, এবং বর্তমানে তার পে লেভেল মনে করো 16-তে আছে। অন্যদিকে সুমনবাবু যার প্রমোশন হয়নি তার পে লেভেল 18-তে, কারণ তার স্যালারি বৃদ্ধি পেয়েছে NFM-এর নিয়ম অনুযায়ী, যেখানে বলাই হয়েছে যে যদি কোনো সরকারি কর্মী যিনি দীর্ঘদিন থেকে কোনো সরকারি পদে কাজ করছে কিন্তু তার প্রমোশন হয়নি, তবে যদি তিনি 8 বছর, 16 বছর এবং 24 বছরের কার্যকাল পূরণ করেন তাহলে তারও স্যালারি ইনক্রিজ হবে। অর্থাৎ যদি 8 বছর কাজ করে এবং এর মধ্যে যদি প্রমোশন না হয় তাহলে তার স্যালারি বাড়বে। মনে করো প্রথমে যদি 10-এ থাকে, পে লেভেল 10-এ থাকে, তাহলে সেখান থেকে বেড়ে 12-তে হলো বা 13-তে হলো। এরপর যদি তিনি 16 বছরের কার্যকাল পূরণ করে তাহলে ধরো 12 থেকে বেড়ে 14 বা 16-তে হলো। এরপর যদি তিনি 24 বছরের কার্যকাল পূরণ করেন তাহলে মনে করো তার পে লেভেল 16 থেকে বেড়ে 18 বা 20-তে হতে পারে। ঠিক আছে, দেখো আমি এখানে একটা জাস্ট রাফ হিসেবের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু এটাকেই মানে একদম আলটিমেট সত্য মনে করো না যে এই লেভেলে এইভাবেই বাড়ে। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য নাম্বারগুলোকে ইউজ করছি। যাই হোক, তো অনেক সময় NFM দ্বারা বৃদ্ধি পাওয়া স্যালারি কী হয় যে যিনি আরও অনেক আগে থেকে কাজ করছে ও প্রমোশনও পেয়েছে তার সমান বা তার থেকেও বেশি হয়। এর ফলে না সেই ব্যক্তি যিনি পরিশ্রম করে প্রমোশন পেয়েছে তিনি না ডিমোটিভেট ফিল করতে শুরু করে কাজের প্রতি। কেননা তোমরা নিজেরাই ভেবে দেখো যে তোমরা বহুদিন থেকে একটা সরকারি পদে কাজ করছো, তুমি নিজের সময় দিয়েছো, নিজের শ্রম দিয়েছো, দিয়ে তুমি হচ্ছে প্রমোশন পেয়েছো, অথচ তোমার পরে একজন এসে তোমার পরে জয়েন করে
সে প্রমোশন পেল না, অথচ তার স্যালারি তোমার সমান বা তোমার থেকেও বেশি হয়ে গেল, তো তোমার অবশ্যই এটা খারাপ লাগবে। তো বন্ধুরা, এই ছিল সমস্যার মূল কারণ, এবং এই সমস্যার সমাধানের জন্য আমাদের সরকারের তরফ থেকে একটা উপায় বার করা হয়। সেটা কি? সরকারের তরফ থেকে বলা হয় যে সেই সমস্ত ব্যক্তিরা যারা কাজের মাধ্যমে প্রমোশন পেয়েছে তাদের স্যালারি তো অবশ্যই বৃদ্ধি পাবেই, কিন্তু তার পাশাপাশি তাদেরকে প্রতি মাসে একটা এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া হবে যাতে তাদের স্যালারিটা আরও বৃদ্ধি পায়। এবং এটা রবিবাবুর মতন সেই সমস্ত ব্যক্তিরা যারা পরিশ্রম করে নিজের যোগ্যতার ভিত্তিতে প্রমোশন পেয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা অনেকটা মোটিভেশন ফিল করাবে, বা বলতে পারো তাদের জন্য এটা একটা স্বস্তির বিষয়। এছাড়াও বন্ধুরা, আরও একটা সমস্যা যেটা এতদিন ধরে চলে আসছিল, সেটা হলো যে মনে করো এই যে সুমনবাবু, যিনি 20 বছর থেকে কনস্টেবল পদেই আছেন, এবার মনে করো 2025 সালে এসে তার প্রমোশন হলো এবং তিনি এএসআই পদে গেলেন। এবং এতদিন যেখানে এনএফএম দ্বারা বেতন বৃদ্ধির ফলে সুমনবাবু কনস্টেবল পদে থেকেও তার পে লেভেল ছিল 17 বা 18 এরকম কিছু একটা, এএসআই পদে ওঠার পর তার পে লেভেল কমে হয়ে গেল 16 বা 14। কেন কেন এমনটা হলো? কারণ এখন তার স্যালারি তার প্রমোশনের ওপর ভিত্তি করেই বাড়বে, যেমনটা এতদিন ধরে রবিবাবুর বাড়ছিল। এবং প্রমোশনে কিন্তু প্রত্যেকটা পদের আলাদা আলাদা পে লেভেল থাকে। তোমরা যারা সরকারি চাকরি করছো তারা হয়তো নিশ্চয়ই জানবে এটা। যেমন মনে করো কনস্টেবলে যদি বলি, এটার হিসাব তোমাদেরকে রাফ হিসাব বলছি, যে কনস্টেবল পদে যদি 12 ছিল, এএসআই পদে মনে করো 14, এসআই পদে মনে করো 16 নম্বর, এরকম একটা পে লেভেল থাকে। এর ফলে কি হয় যে সুমনবাবু, যিনি প্রমোশন না পেয়েও এতদিন 18 বা 20 নম্বর পে লেভেলে ছিলেন, প্রমোশন পাওয়ার পরে তার পে লেভেলটা কমে গেল এবং একই সাথে তার বেতনটাও কমে গেল। তো এটাও একটা সমস্যা ছিল এতদিন ধরে। এই জন্য এই যে একটা এক্সট্রা অ্যামাউন্ট যেটা দেওয়া হবে, যেটা আমি প্রথমে বললাম যে প্রমোশনের পরে যেটা স্যালারি ইনক্রিজ হবে তারপরেও তার সাথে সাথে একটা এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া হবে। তো এই এক্সট্রা অ্যামাউন্টটা সুমনবাবুর মতন লোকেদের জন্য হেল্পফুল হবে, কারণ এর ফলে সুমনবাবুও তার আগের স্যালারিকে মেনটেন করতে পারবেন। তো বন্ধুরা, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু শুধু পুলিশ বিভাগে নয়, বরং শিক্ষক, পুলিশ, ক্লার্ক, যে কোনো সরকারি, পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এতদিন ধরে চলে আসছিল। এবং যে সমাধান বের করা হয়েছে সরকারের তরফ থেকে, আমি আশা করি এটা সকলের জন্যই হেল্পফুল হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট আপডেট, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের মনে এখনও কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।